ওহুদের যুদ্ধে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওনার একটা দন্ত মোবারক শহীদ হয়েছে। এখন এই আমাদের রাসূলের একটা দন্ত মোবারক শহীদ হয়েছে, এইটা নিয়েও যোগ করতে, ঠাট্টা করতে, মস্করা করতে সালাউদ্দিনের মতো লোকজনরা পিছায় না। শুনেন সালাউদ্দিন কি কইছে। একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই, শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম, সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস। তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাপরে, একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়েছেন ভারতের সেনা প্রধান। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। ফলে আসন্ন নির্বাচনের আগেই সংগঠনটিকে নতুন আমির নির্বাচন করতে হচ্ছে। দেখছেন চাঁদাবাজিটাকে কিভাবে বৈধ করে নিছে? এটা কি অবৈধ মনে হয়? অবৈধ হইলে তো পুলিশ ধরতো। এখন ওই গুয়ের কারণে কেউ তার কাছে যাইতে পারতেছে না, নিজেকে নিজে বৈধ করে নিছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন। ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই কেবল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ভয়ঙ্কর কিছু জানতে পারবেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওগুলো দেখে আসি। তো দেখার আগে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। একজন পাহাড়ি মেয়েকে মিথ্যা ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে যে সহিংস ঘটনা ঘটল, সেই ঘটনায় ভারতের ষড়যন্ত্র উল্লেখ করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তো বিভিন্ন গোয়েন্দা সূত্র বলেছে যে যেহেতু পার্বত্য এলাকার এদিকে কোনো বর্ডার নাই, কাজেই এই ইউপিডিএফ এর চাকমা সন্ত্রাসীরা তারা সহজেই বর্ডার পেরিয়ে গিয়ে ভারতের মিজোরাম অঞ্চলে তাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে তারা অস্ত্র পরিচালনা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ট্রেনিং পায় এবং অস্ত্র পায় এবং এগুলো সহ বাংলাদেশে এসে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে, অপহরণ, খুন, হত্যা, গুম এইসব বিভিন্ন করে। তো এখন ভারতের গোয়েন্দা সংস্থা র এর চক্রান্তে বিভিন্ন সুতা খুঁজে তো এই কিশোরী মেয়েকে অপহরণপূর্বক ধর্ষণের ঘটনা এবং তারপর বাঙালি এক ছেলে নাম শয়ন কুমার শীল, তাকে পুলিশ নিয়ে হাজির করলো। তো ওই মেয়ে বলল হতে পারে, মিথ্যা তো। তারপর শুধু শুধু এই বাঙালি শয়ন কুমার দাসকে রিমান্ডে নিয়ে কি অত্যাচার। পরে এই চাকমা মেয়ের ধর্ষণের ঘটনা চাকমা ডাক্তাররা তারা ইনভেস্টিগেশন করে দেখলো যে কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ এর ভিতরে দেখেন কি পরিমাণ মারামারি, হানাহানি, ঘর বাড়িতে আগুন, কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড। তো এগুলো আসলে গোয়েন্দা সংস্থা রিপোর্ট অনুযায়ী এগুলো ভারতের প্রত্যক্ষ মদদে করতেছে। এবং শুধু তাই না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বর্ডার দিয়ে হাজার 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 জাল টাকা ঢুকতেছে। এখন দেখেন, বাংলাদেশ সরকার টাকা বানায় তাদের টাকশালে। এখন সাধারণ যে যারা টাকা জাল করে তাদের সঙ্গে সরকারের পার্থক্য হলো সরকার যেই প্রযুক্তি ব্যবহার করে টাকাতে ভিতরে সুতা দেয় বা অন্যান্য যে শনাক্তকরণ বিষয়গুলো থাকে, ওগুলো জাল টাকা তৈরি করা ব্যক্তিরা ব্যবহার করতে পারে না, কারণ তারা তো ওই সরকারের মতো অত হাই টেকনোলজি যেতে পারে না, তাই না? কিন্তু অভিযোগ আছে যে ভারত সরকারের তত্ত্বাবধানে ভারতীয় টাকশালে এই বাংলাদেশ টাকাগুলো ছাপানো হয় এবং হুবাহু সেম সুতা দেওয়া হয়, সেম প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে আসলে এই টাকা আসল কি নকল এটা ধরার কোনো সামর্থ্য থাকে না। এবং ভারত থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ঢুকতেছে, এটাও আমরা জানি। তো এইসব বিষয় আর কি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে এই ভারতের চক্রান্তেই এসব হচ্ছে। তো এই কথা বলার পরে সাংবাদিকরা প্রশ্ন করার পরে ব্যাপক রেগে গেলেন ভারতের বিদেশ মুখপাত্র। তো তিনি কি বলেছেন দেখুন, আমি যদি একটু স্ক্রিনে দেখাই। এখানে বাংলা অটো থেকে পড়তেছি, বলতেছে যে অন্যকে দায় দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যাস ভারত। তো এখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন এখানে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এগুলো, তো তিনি বলেছেন যে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর শুক্রবার ৩রা অক্টোবর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে আমরা এই অভিযোগ
সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস। আরো বলেন যে তিনি, তাদের জন্য ভালো হবে যদি তারা আত্ম অনুসন্ধান করে এবং পার্বত্য এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। আমি মনে করি এই কথাটা অত্যন্ত আপত্তিকর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি অস্বীকার করছেন, ঠিক আছে, কিন্তু পরের লাইন যেটা বললেন যে তারা আত্মানুসন্ধান করে, এটা কি ধরনের কথা? এবং তিনি স্পষ্ট অভিযোগ করলেন যে পার্বত্য এলাকায় নাকি এই চাকমা সম্পদের উপর নাকি স্থানীয় বাঙালিরা নাকি উগ্রবাদী সহিংসতা চালাচ্ছে, অগ্নিসংযোগ করতেছে নাকি, এমনকি বাঙালিরা নাকি চাকমাদের ভূমি দখল করতেছে। এই ধরনের মন্তব্য হচ্ছে তীব্র আপত্তিকর এবং এই ধরনের কথা ভারত বলতে পারে না। এটা হচ্ছে অন্য দেশের সুস্পষ্ট লঙ্ঘন। আচ্ছা, ভারত যে তাদের প্রত্যেকটা পাহাড়ে সেনাবাহিনী দিয়ে কাশ্মীর সহ, মণিপুর সহ, নাগাল্যান্ড সব জায়গায় ভারত মানে চরম অত্যাচার নির্যাতন করে জাতিগত সহিংসতা চলছে মণিপুর, আপনারা জানেন। এইসব করে আমরা কিছু বলি নাই তো। দিল্লিতে দাঙ্গায় প্রায় 1000 মুসলমান হত্যা করা হচ্ছে, আমরা কি বলি নাই? আমরা মনে মনে অনেক কিছু চিন্তা করলেও বলি যে থাক, ভারত অন্য দেশ, এটা ওদের ব্যাপার, ওরা যা করে করুক। এখানে দেখুন, একটা হিন্দু মেয়েকে মিথ্যা ধর্ষণের ঘটনায় ইউপিডিএফ এর উগ্রবাদীরা যার পর নাই সহিংসতা করেছে। তারপরে হয়েছে কি, হঠাৎ করে এই ইউপিডিএফ এর চাকমারা তারা ঘর বাড়িতে আগুন দিতেছে বাঙালিদের। তখন সেনাবাহিনী বলতেছে যে এরা কয়জন? তখন বললো যে স্যার এই 10-15টা চাকমা তারা আগুন দিচ্ছে। বলো ঠিক আছে, তাহলে তো আর বেশি সেনাবাহিনী দরকার নাই। তো সেনাবাহিনী 2টা গাড়ি বানানো হয়েছে ওদেরকে দমন করার জন্য, পাকড়াও করার জন্য। তো সেনাবাহিনী যখন ওখানে গেছে তখন পূর্ব পরিকল্পিতভাবে পিছন থেকে শত শত চাকমা সেনাবাহিনী আক্রমণ করছে। এখন সেনাবাহিনীর লোকজন মাত্র 15-20 জন বা 30 জন, আর ওরা হচ্ছে শত শত, এবং ওদের হাতে ধারালো অস্ত্র, আবার সংস্কৃতি অস্ত্র আছে। তখন সেনাবাহিনী বাধ্য হয়ে গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। গুলি না করলে কিন্তু সেনাবাহিনীকেই মেরে ফেলতো। পরে দেখা গেল যে দুঃখজনকভাবে 3 জন চাকমা সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছেন। এই হচ্ছে কাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে, যেখানে 3টা দেশ নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। সেখানে আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার পরেও আজকে এই যে ভারত বলতেছে যে স্থানীয় বাঙালি উগ্রবাদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ড নাকি বাংলাদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। এগুলো যদি করা হয় তাহলে কিন্তু প্রশ্ন আমরাও তুলব। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত যে মণিপুরে জাতিগত সহিংসতা যে হচ্ছে এগুলো নিয়ে তীব্র নিন্দা, এবং কাশ্মীরে যেসব সহিংসতা হচ্ছে এগুলো নিয়েও তীব্র নিন্দা জানানো উচিত, এবং এগুলোরও তদন্ত চাওয়া উচিত। কারণ যে যেমন আপনি তাকে সেরকমই ব্যবহার তালসন করতে হবে। আমি কিন্তু শুরু থেকেই বলছি, আমি অনেক বিরুদ্ধে বলেছি যে আমরা ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান করি, এবং ভারতের স্বাধীনতা নিয়ে বা সার্বভৌমত্বকে ব্যঙ্গ করে কেউ কোনো কথা বলবে আমরা চাই না, আসলেই চাই না। এবং বাংলাদেশের ভূখণ্ডে ভারতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না যেটা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে। কিন্তু বিনিময়ে কি আমরা ভারত থেকে অনুরূপ ব্যবহার প্রত্যাশা করতে পারি না? কিন্তু ওই এক হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনাকে কেন আমরা তাড়ালাম? এই কারণে ভাই, মানে যার পর নাই ভুয়া খবর, হিন্দু নির্যাতন, ইউনুস জঙ্গি, এখন বলতেছে যে বাংলাদেশে নাকি গাছের পাতা লড়লেও নাকি আমরা ভারতকে দায়ী করি। আপনি হাসিনাকে আশ্রয় দিয়েছেন, ভালো কথা। হাসিনা ওই দেশে বসে নিয়মিত উস্কানি দিচ্ছে, এমনকি হাসিনা সরাসরি হত্যার আহ্বান জানাচ্ছে। তারপরে দেখেন যে নিয়মিত বিভিন্ন চ্যানেলগুলো নিয়মিত উস্কানি দিচ্ছে। তারপরে এই যে ত্রিপুরার এক রাজা, ত্রিপুরা একটা রাজ্য ছিল, তো সেই রাজবংশ এখনো পর্যায়ক্রমে আছে আর কি, যদিও ওদের বেল নেই, কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে ভারতের একটা প্রদেশ। তো এই তারপরেও ওই সিম্বলিকলি ধরে রেখেছে আর কি, ত্রিপুরার রাজা প্রদত্ত বিক্রম মাণিক্য দেব বর্মা। এই শয়তানের চুলে একটু দেখে আপনাদেরকে, এই শয়তান হচ্ছে, দাঁড়ান আমি, এই শয়তান হচ্ছে এই সেই শয়তান। তো এই শয়তানের নাম হচ্ছে প্রদত্ত বিক্রম মাণিক্য দেব বর্মা। ও ভারতের ANI ন্যাশনাল টিভিতে গিয়েও বলতেছে ভারত সরকারের উচিত এই মুহূর্তে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি এবং চট্টগ্রাম বিভাগটা সহ পুরো ওই এলাকাটা দখল করে ভারতের সঙ্গে যুক্ত করা, তাহলে একটা স্বাধীন ত্রিপাল্যান্ডও হবে, আবার চট্টগ্রাম বন্দর আমরা ব্যবহার করতে পারবো। তো এই ধরনের কথা একটা রাজা, আরে বেটা তুই রাজা, তুই যে জায়গার রাজা সেই জায়গাটাই হচ্ছে ভারতের প্রদেশ, তোর ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তুই তো নিজেই ভারতের গোলাম, তুই আবার ভারতকে বলি যে বাংলাদেশ দখল করতে, বাংলাদেশের অংশ দখল করতে। তো এই যখন অবস্থা, তখন যদি ভারত বলে যে গাছের পাতা নড়লে আমাদের দোষ, আমরা প্রত্যাখ্যান করতেছি, হ্যাঁ করতেছেন, করতেই পারেন। কিন্তু যখন মিথ্যা বলে যে আমরা বাঙালি সন্ত্রাসীরা নাকি রোহিঙ্গা, এই চাকমাদের উপর আমরা অন্যায় করতেছি, অবিচার করতেছি, ওদের ভূমি দখল করতেছি, ওখানে আগুন দিচ্ছি, এগুলো যখন বলে, তখন আর এতে কোনো সন্দেহ থাকে না যে এই চাকমা সন্ত্রাসী ইউপিডিএফ, এদের উস্কানিদাতা হচ্ছে ভারত, এবং এদের ট্রেনিং অস্ত্র এগুলো ভারত থেকেই আসে, যেটা আজকে এই
বিদেশ মন্ত্রণালয় মুখপাত্র রণদীপ সাওয়ালের কথা স্পষ্ট হলো। সাইদাবাদের দিকে যারা যান ওই পথে তারা নিশ্চয়ই দেখছেন যখন জ্যাম থাকে গাড়ির, একটা লোক হাতের মধ্যে গু নিয়া গাড়ির সামনে এসে দাঁড়ায়, দামি গাড়ি প্রাইভেট কারগুলোর সামনে দাঁড়ায়, বলে যে গ্লাসের মধ্যে লাগায় দুমু টাকা দে, লাগায় দুমু টাকা দে বলে চিৎকার করতে থাকে এবং গুটা একদম কাছে নিয়ে যায়। আর আপনি গ্লাসের ভিতরে বসা, মনে করেন যে পাশে আপনার বউ বসা রয়েছে বা বান্ধবী বসা রয়েছে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ, আপনার কি অবস্থা? আপনার মুখের সামনে গু নিয়ে দাঁড়ায় রয়েছে, বলে টাকা দে। নিরুপায়, আপনি না দিলে কিন্তু এটা মাইখা দিবে। আর ওইটা যদি মাইখা দেয়, দেখেন আপনি বাসা যাওয়ার আগ পর্যন্ত রাস্তা দিয়ে যত দূর যাইবেন খালি গন্ধ ছড়াইবে আর সবাই তাকায় থাকবে। এমন না যে টান দিয়া চলে যাবেন, রাস্তা তো জ্যাম, একটু একটু করে যাইতে হবে, কি বিপদ। তখন কি করে জানেন? গ্লাস খুইলা ওই 20 টাকার নোট একটা বাড়ায় দেখেন, না 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 20 টাকা না 100 টাকা দে, লাগাই দিলাম 100 টাকা দে। ওই 100 টাকা দিতে বাধ্য হয়, ওইটা নিয়ে চলে যায়, এভাবেই তার পেট চলে। এখন দেখেন এরা ধইরা কেউ পুলিশও দিতেছে না, এর উপরে কেউ আঘাতও করতেছে না। ওই গোয়ের জায়গায় যদি আপনি একটা পিস্তল ধরাইয়া দেন, ওই একই জিনিস, কিন্তু ওইটা 100 টাকা নিছে, ওইটা হয়তো ঘড়ি, মোবাইল, টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে যাবে, জিনিস একই। কিন্তু পিস্তলটা হাতে দিলেই তাই তাকে পুলিশে ধরবে, এই বেটা তুই বেআইনি অস্ত্র পাইলি কই, তার মানে তার কপালে জেল। আর ওই পিস্তলের জায়গায় গু বইলা কেউ তাকে ধরতে পারতেছে না, পুলিশও তার কাছে যাইতেছে না। দেখছেন চাঁদাবাজিটাকে কিভাবে বৈধ করে নিছে? এটা কি অবৈধ মনে হয়? অবৈধ হইলে তো পুলিশ ধরতো। এখন ওই গুয়ের কারণে কেউ তার কাছে যাইতে পারতেছে না, নিজেকে নিজে বৈধ করে নিছে। তেমনি অনেক যুক্তি দিয়ে অনেকেই না নিজেকে বৈধ করে নিতেছে। হ্যাঁ, নিজের বয়ানটাকে বৈধ করার জন্য কি সুন্দর সুন্দর যুক্তি দিতেছে। যুক্তির মধ্যে কি জানেন? বলতেছে একজন মানুষ ব্যাংক ডাকাতি করলো, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা লুইটা নিল, একজন মানুষ হাউজিং ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করলো, একজন মানুষ রাজশাহীতে যায় 13,000 কোটি টাকার সম্পদ আত্মসাৎ করলো। কই, তাদেরকে তো কেউ ধরতেছে না। আর এখানে ওই 10,000 টাকা চাঁদা নেয় কারণ তার বাল বাচ্চা আছে, পেট চলতেছে না, সে 15-16 বছর জুলুমের মধ্যে ছিল, কোনো চাকরি বাকরি নাই, যার জন্য সে রাস্তায় ঘুরা ঘুরা 10,000 টাকা হয়তো চাঁদা নিছে। এটা কত বড় অপরাধ বলেন? কোনটা বড় অপরাধ? ওই যে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল জামাতে ইসলাম, সেইটা, নাকি ওই 10,000 টাকা নিয়ে গেল সেইটা? কোনটা বড় অপরাধ? এইভাবে যুক্তি দিচ্ছে চাঁদাবাজির পক্ষে কে? ফজলুর রহমান সাহেব। এইভাবেই উনি বৈধতা দিচ্ছে। উকিল মানুষ তো, ব্রেন ভাই চারিদিকে খেলে। হ্যাঁ, ওনার মাথার মধ্যে যদি সোজাসুজি একটা প্যারাক ঢুকায় দেন, স্ক্রু হয়ে বাইরে যাবে তো। চারিদিকে বুদ্ধি খেলায়, চারিদিকে বুদ্ধি খেলায়। এই যে আইসা এখন বলে না স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসতেছে, এবার নির্বাচনে আসবেই বলে চিৎকার কইরা উঠে উনি। আর ওই স্বাধীনতার পক্ষের কোন ইঙ্গিত দেয় উনি জানেন? এটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগের। মুখ ফুইটা বলে না, আওয়ামী লীগের প্রতি ওনার ভালোবাসা আছে, কিন্তু এটা মুখ ফুইটা বলতে পারে না, কারণ 5ই আগস্টের পরে একটু সিচুয়েশনটা অন্যরকম না। কিন্তু ইনায়া বিনায়া কিন্তু ওই একই কথা বলে, স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসবেই এই দেশে। আপনি পারবেন ভাই, হ্যাঁ আপনি পারবেন। আপনি যেভাবে বৈধতা দিয়ে দিলেন 10,000 টাকার চাঁদাবাজি, এই কথাটা আপনি এই প্রথম না, কিন্তু অনেক আগেও একবার বলছিলেন। আজকে আবার লাল শার্ট পরে বলছেন। এই লাল শার্ট কিসের প্রতীক জানেন? আপনার মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে, আবেগের ফ্যাক্টরি চালু হয়ে গেছে আপনার ভিতরে। আপনি নিশ্চয়ই আবার কোনো গ্রিন সিগন্যাল পাইছেন। হ্যাঁ, ওই গ্রিন সিগন্যাল না পাইলে এইভাবে চাঁদাবাজিকে বৈধতা দিতেন না। আপনি নিজেও জানেন না কোন কথাটা আপনার নিজের জন্য লজ্জার, এটা আপনি নিজেও জানেন না। কোন কথাটা আপনার দলের জন্য লজ্জার, আপনি নিজেও জানেন না। কোন কথাটা তারেক রহমান সাহেবের জন্য লজ্জার, নিশ্চয়ই আপনি জানেন না। আপনার ওই আইকিউটা নাই। বর্তমান এই জেনারেশনকে আপনি বুঝতেই পারতেছেন না। বুঝবেন কেমনে? যেভাবে আপনি বান্দির পুত, ফকিন্নির পুত, রাজাকারের পুত বইলা বেড়ান বিভিন্ন চ্যানেলে চ্যানেলে ঘুরা, আপনি তো বুঝতেই পারতেছেন আপনার ডিমান্ড। হ্যাঁ, দেশে কত ডিমান্ড। আপনি জোর গলায় বলেন সিলেটে যাই আমি নির্বাচন করুন, ডাক্তার শফিকুর রহমান যেখানে দাঁড়াবে তার জায়গায় আমি যাই দাঁড়াবো, তার সঙ্গে লড়াই করুন, আমি দেখাই দেবো বীর মুক্তিযোদ্ধা। এবং আপনি চান বিদেশে যত ভোটার আছে সব ভোট আপনাকে দিবে, ওনারা আপনার দিকে তাকায় আছে। হ্যাঁ, আপনার দিকে তাকায় আছে, আপনাদেরকে ভোট দিবে। ভাই ব্রাদার যারা বিদেশে আছেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা, আপনাদের জন্য বিরাট সুখবর নিশ্চয়ই আপনারা পাইয়া গেছেন। তারপর আমার মুখ থেকে শুনেন, নির্বাচন কমিশনার বলছে আপনারা প্রবাসীরা প্রত্যেকেই ভোট দিতে পারবেন। প্রবাসে আমাদের 2 কোটি ভাই বোন বসবাস করে, এরকম একটা কথা আমি শুনছিলাম, সঠিক জানি না, ধৈর্য নেই। এর মধ্যে 1 কোটি ভোটার আছে, এটা ধৈর্য নিলাম। আপনারা যদি সঠিক কেউ কিছু জানেন আমাকে একটু মন্তব্য করে জানাবেন, নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করুন। এই যে 1 কোটি ভোটার ধৈর্য নিলাম, কিন্তু 1 কোটি ভোটার তাকে ভোট দিবে। বলেন তো আপনারা, নিশ্চয়ই ওনাদের জন্য যারা লড়াই করছে, হ্যাঁ এই ভোটের জন্য লড়াই করতে হয়েছে, এই অধিকার আদায় করে দিল কে? জামাতে ইসলাম। হ্যাঁ, জামাতে ইসলাম এর জন্য বিরাট বড় ফাইট দিছে। শুধু ফাইট দেয় না ভাই, একটা সুন্দর পরিকল্পনা কইরা এই সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছে। সরকার বলতে এই নির্বাচন কমিশনারকে বুঝাইতে সক্ষম হয়েছে, এই পদ্ধতিতে যদি নির্বাচনটা করেন তাহলে আমরা বিদেশি ভোটগুলা নিতে পারি। ভাই ব্রাদার, বিদেশিরা তার বাংলাদেশে এসে ভোট দিবে না, দরকার কি? ওইখানে বৈশাখী ভোট দিতে পারবে, কোন অ্যাপস এর মাধ্যমে কোন সিস্টেমে ভোট দিবে, সবকিছুর একটা রোড ম্যাপ জামাতে ইসলাম এই নির্বাচন কমিশনারকে দিছে এবং সেটা গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। আপনারা ভোট দিতে পারবেন। এখন আপনাদের এই ভোটের বিরুদ্ধে কারা কথা বলছিল আপনাদের মনে আছে? ম্যাডাম পাপিয়া বলছিল কেন ওরা ভোট দিবে, কেন ওরা এই অধিকার পাবে? ওরা তো 16 বছর জেল জুলুম খাটে নাই, ওরা নিরাপদ জায়গা ছিল, বিদেশে ছিল।
হায় আপা, আপনি এটা কি বললেন? ওদের অবদান ভুইলা গেলেন? ওদের অবদান ভুইলা গেলে হবে? যখন রেভিডেন্স শট ডাউন করে দিছিল তখন দেখেন নাই পলক আইসা মাপ চাইতেছিল, কানতেছিল। ওইটা কি পলক তার ইচ্ছায়? না না না, ওইটা ওই যে আওয়ামী লীগের আপা বইলা দিছে তাড়াতাড়ি মাপ চা, নাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে ভাই, আমাদের অর্থনীতির মেরুদণ্ড এই প্রবাসী ভাই বোনেরা, ওরাই তো এই দেশটারে টিকায় রাখছে। আর তারা ভোট দিতে পারবে না, ভোট দেওয়ার জন্য জেল খাটতে হবে। আমি তো জেলে যাইনি কোনোদিন, আমি কি ভোট দিতে পারুম না? জেলে যাইতে হবে। তালি তালি ভাই, আসলে হয়ে গেছে কি জানেন, ওই যে প্রথম যেটা আলাপ করছিলাম, ওই যে হাতের মধ্যে নিয়ে গাড়ির সামনে দাঁড়ায় থাকা, গাড়ির সামনে দাঁড়ায় গেলে আপনি কি করবেন, কোন দিকে যাবেন? না পুলিশ কল করতে পারতেছেন, না বাঁচতে পারতেছেন, না ভাগতে পারতেছেন, জ্যামের মধ্যে আটকা গেছেন। তো তেমনি আমরাও না এই দেশের সবাই নিরহ মানুষগুলা এই জ্যামের মধ্যে আটকা গেছি। আর আমাদের সামনে ওই যে হাতে ওইটা নিয়ে দাঁড়ায় হয়েছে, আমাদেরকে যারা পরিচালনা করে, হ্যাঁ আমাদের রাজনীতি যারা পরিচালনা করে, তাদের মধ্যে কিছু সংখ্যক এই রাজনীতিবিদরা ওইটা নিয়ে দাঁড়ায় হয়েছে আমাদের সঙ্গে। আমরা কি করুম, কোন দিকে যাবো কোন? আপনারাই বললেন, না কোনো উপায় আছে? এই যে দেখেন রুমিন ফারানা ম্যাডাম, উনি কিন্তু মাঝে মাঝে চরম সত্যি কথা বলে। হ্যাঁ, উনি দুই রকম সত্যি কথা বলে। একরকম হইলো আগেই ভালো ছিলাম, হ্যাঁ হাসিনার আমলে ওনারা ভালো ছিল, এখন এমন অবস্থা হয়েছে যে উনি দিনেও বাইরে পারে না, হাসিনার আমলে উনি রাইতে বাইরে পারছে, এরকম একটা সত্যি কথা বলছে। আবার আরেকটা সত্যি কথা বলছে যে চাঁদাবাজি করে আমাদের দলের লোকেরাই, উনি নিজের দলের কথা বলছে, মানে বিএনপির কথা বলতেছে, যে এরা চরম চাঁদাবাজি করতেছে, এদের জন্য দলের বদনাম হচ্ছে, এরকম কথা তো বলছে, তাই না? তবুও তো বলছে। এরকম কথা কয়জনে বলে? কেউ তো শিকারই যাইতে চায় না, বরঞ্চ চাঁদাবাজির পক্ষে লজিক দাঁড়া করায়। কিভাবে? যে না খায় আছে তার বউ বাচ্চা 10,000 টাকা নিলে কি আসে যায়? ভাই ওই 10,000 টাকা কার কাছ থেকে নিতেছে তো পথের আরেকজন গরিবের কাছ থেকে। সেটা বুঝেন না কেন? ওর তো ওই যোগ্যতাও নাই যে একজন গার্মেন্টস এর মালিকের কাছে যায় টাকা চাইবে 10,000। কারণ ছেঁচড়া চাঁদাবাজ, তো ছেঁচড়া ওই যে হাতের ওইটাই বুঝছেন, ওই পিস্তলের বদলে ওই চাঁদাবাজ। আর ওইটার পক্ষে আপনি কথা বলেন, আপনার এই পক্ষে কথা বলাতে জানেন এখন আরো মাঠ পর্যায়ে সাহস পাওয়া যাইব। তারা এই যুক্তিটাই দেখাবে যে দেখেন আমাদের নেতা কি বলছে, বীর মুক্তিযোদ্ধা কি বলছে, আমরা 15-16 বছর জুলুমের উপরে ছিলাম, এখন আমাদেরকে চাঁদা দেন। আর ওই চাঁদাটা টেম্পো স্ট্যান্ড রাস্তাঘাটের থেকে নিবে, কাদের কাছ থেকে? রাস্তাঘাটে দোকানদারি কারা করে ভাই? গরিব মানুষই তো করে। টেম্পো চালায় কে? গরিব মানুষই তো চালায়, তাই না? আর বীর মুক্তিযোদ্ধা আপনি যে বললেন ওনারা ব্যাংক লুট করে ফেলাইছে, কোন জায়গায় 13,000 কোটি টাকা নিয়ে নিচ্ছে, হাউজিং এর ব্যবসা কইরা কোটি কোটি টাকা লুটপাট করছে। এগুলা শুধু আধার ইঙ্গিতে বলবেন না, প্রমাণ দেন। এই যে সাংবাদিক ভাইরা আপনারা যারা ইন্টারভিউ নেন, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন এই 13,000 কোটি টাকা কোন জায়গা থেকে নিছে, কোন জায়গায় হাউজিং থেকে লুটপাট করছে, কোন ব্যাংক ডাকাতি করছে, কখন ডাকাতি করলো, এগুলো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করেন না কেন? আসলে জিজ্ঞাসা করেন না কেন জানেন? যে জিজ্ঞাসা করলে এই লোকটা তো আর আসবে না। হ্যাঁ, ওনারা যদি এখন জিজ্ঞাসা করে তাহলে অপমান করা হয়ে যায় না? ওনারা যদি এখন জিজ্ঞাসা করে, ওনারা যদি ধরে যে আপনাকে প্রমাণ করতে হবে কোন জায়গা থেকে নিছে, তাহলে তো বেজ্জতি হবে। কারণ উনি তো প্রমাণ দিতে পারবে না, প্রমাণ দিতে পারবে না। ওনাকে কেউ শিখাই দিছে, কোথাও শুনছে, ওইটাই এইসব বলতেছে। তবু আমি ওনার কথা ফেলে দিব না। হ্যাঁ, ওনার এই কথাগুলা আপনারা যারা সাংবাদিক আছেন, বিশেষ করে আমার দেশ পত্রিকা, আপনারা একটু তদন্ত করেন তো। ওনার একটা সাক্ষাৎকার নেন, ওনার এই সাক্ষাৎকার নিয়ে উনি কার নামে এই অভিযোগগুলো করলো এবং কারা কারা এই টাকা পয়সাগুলো লুট করলো, সমস্ত কিছুর একটা অনুসন্ধান চালান ভাই, ক্লিয়ার করেন। আমাদেরকে ক্লিয়ার করতে হবে। উনি এভাবে চ্যানেলে ঘুরে ঘুরে শুধু অভিযোগ করবে, অভিযোগ প্রমাণ করবে না, সেটা তো হয় না। সেটা হইতে দিবেন কেন? সেটা হইতে দেওয়া উচিত হবে না। অবশ্য আমি বলতেছি উচিত হবে না, কিন্তু জামাত ইসলাম, ছাত্র শিবির এইসবের কোনো প্রতিবাদ করবে না। কারণ কি জানেন? ওনারা একটা জিনিস বুঝা ফেলাইছে যে এরা যা কিছু বলবে ওরা তো চোরাবালিতে দাঁড়াই বলতেছে। হ্যাঁ, চোরাবালির উপরে দাঁড়ায় আছে, কিন্তু ওইখানে দাঁড়াই বলতেছে। আর যত কথা বলবে ততই নড়াচড়া হবে, ততই তলের দিকে যাবে, ততই বদনাম ছড়াবে। ওই যে হাতে ওইটার মতো যদি মাইখা দিত আপনার গাড়িতে, আপনি যদ্দূর যাইতেন দুর্গন্ধ ছড়াইতে যাইতেন, তো ওই অবস্থা তো এখন দাঁড়ায় গেছে, তাই না? যার জন্য ওনারা প্রতিবাদ করে না, কোন রকম অভিযোগ করে না, প্রমাণও চায় না। যে ওরা বলতে থাকুক, ওরা এটা যত বলবে তত ওদের নিজেদের ক্ষতি হবে। দেখেন গত 14 মাসে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ 2 বার একেবারে দুর্গন্ধ ছড়ায় যাবে, তা কি হয়েছে? হয় নাই। অনেকটা বলতে শোনেন না আগেই ভালো ছিলাম, এর পিছনে কারণ কি জানেন? বর্তমান অবস্থা দেখা। দেখেন গত 16 বছর 17 বছর আওয়ামী লীগ অনেক জুলুম করছে, ওইটা তো তারা সহ্য করছে যে হ্যাঁ এরা ভাই আমাদের বিরোধী দল, ওরা আমাকে দমন করতে চাইবে, এটাই তো রীতিনীতি। কিন্তু নিজের দল যারা যদি নিজেই আঘাতপ্রাপ্ত হয় তখন কেমন লাগে? তখন কি এটা সহ্য হয়? সহ্য হয় না। গত 13-14 মাসে এই দলটার এত কথা ছড়াইছে, এত নেগেটিভ কথা ছড়াইছে, যার ফলে অনেকেই বলে আগেই ভালো ছিলাম। হ্যাঁ, কারণ এই আমলটা এত বেশি গ্যাঞ্জাম নিজেদের মধ্যে, ভাই কেউ একটা ঐক্যমতে আসতে পারলো না। হ্যাঁ, কেউ কিন্তু এক জায়গায় আসতে পারলো না। জুলাই গণ অভ্যুত্থানের রক্তের বিনিময়ে এক জায়গায় কেউ আসতে পারলো না। এক জায়গায় যদি আপনারা আইসা এমন কথা বলতেন যে না ডক্টর ইউনূস স্যার আপনাকে আমরা চাই না, সইরা যান, উনি 1 ঘন্টাও থাকতে পারতো না। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।